আসসালামু আলাইকুম। এই বেয়ারিংয়ের কোণটা থেকেই এই নাইফটা তৈরি করা হয়েছে। এই নাইফটার তৈরি করতে আমি বেয়ারিংয়ের কোণটাকে অ্যারাউন্ড 12 ইঞ্চির মতো লম্বা করেছি, আর আপনার পাশে ছিল 1 ইঞ্চি চওড়া, থিকনেস ছিল 6 মিলির মতো। পুরো 6 মিলি ছিল না, কিন্তু আমি যখন কমপ্লিট করছি তখন সেটা দাঁড়িয়েছে আপনার 3 মিলির মতো। একটু ওভার নিতে হয় যাতে আপনার যে গর্তগুলো থাকে, খাতগুলো থাকে, ওগুলো যাতে সমান করা যায়। স্ট্রেট করার সময়ও ধরতে সুবিধা হয়, তাই 12 ইঞ্চি নিয়েছি। কিন্তু কমপ্লিট করার পরে আমার নাইফটা অ্যারাউন্ড 7 ইঞ্চির মতো হয়েছে। সো এই প্লেটটা সে কাছ থেকে নিয়ে আসলাম, কামারের কাছ থেকে স্ট্রেট করে কয়লাতে পোড়ানোর পরে স্ট্রেট করলাম। স্ট্রেট করে এখানে নিয়ে এসে একটা ক্ল্যাম্পের মাধ্যমে এটাকে আটকে ধরালাম একটা টুলের সাথে। এরপর 3 মিলি গ্রাইন্ডিং ডিস্ক দিয়ে, যেটা দিয়ে আমরা স্টেনলেস স্টিল ঘষে থাকি, ওইটা দিয়ে খুব সাবধানের সাথে স্ট্রেট করলাম, যাতে যে উপরের গর্তগুলো থাকে ওগুলো সমান করা যায়, আর রাফনেস যা থাকে ওগুলো আগে সমান করা যায়। এটা আপনি চাইলে স্যান্ড ডিস্ক দিয়েও করতে পারেন, কিন্তু স্যান্ড ডিস্ক দিয়ে অনেক সময় লেগে যাবে, তাই আমি ফার্স্টে 3 মিলি ডিস্ক নিলাম। এই যে উপরের সাইডটা নিচের সাইডটাও এভাবে সমান করব। গ্রাইন্ডিং এমনভাবে ধরতে হবে যাতে কোনো শুধু এক জায়গায় যাতে চাপ না খায়, চাপটা যাতে সমানভাবে পুরো 4 ইঞ্চি যে ডিস্কটা থাকে ওটা যতটুকু পায় ওটা পুরোটা কভার করতে পারে। এই যে এটা কমপ্লিটের পর আমি এটাকে মার্ক করে নিলাম, আগে শেপ দিলাম। শেপ দেওয়ার পর হ্যান্ডেলের যে স্ক্রু লাগানোর যে হোলগুলো ওগুলোকে মাপ মতো আর একটু ক্লিয়ার করে নেব। আগে দাগ দিয়ে নিছি যতটুকু পর্যন্ত আমি শার্প করব, যে মাপ মতো আমি এটাকে শেপ দিব। সব কিছু মাপ দিয়ে স্কেল দিয়ে মাপ দিয়ে নিলাম। আমি শার্প করার জন্য 1/2 ইঞ্চি জায়গা নিয়েছিলাম, আর এই যে হ্যান্ডেল লাগানোর জন্য 2টা হোল করছি। এই 2টা হোল দিয়ে আপনার 5 মিলি আর 6 মিলি দুইটাই ইউজ করা যাবে। 6 মিলি স্ক্রু লাগিয়ে হ্যান্ডেলকে, কাঠের যে অংশটা আছে ওটাকে লাগিয়ে দেব, আর ওটা আপনার রেজিন দিয়ে একদম কভার করে দিব। এখন এই যে ফাইল দিয়ে কিছু ডিজাইনিংয়ের কাজ কমপ্লিট করলাম। ফাইলটা দিয়ে এটা করতে হবে, কারণ সব কিছু গ্রাইন্ডিং দিয়ে হয় না। গ্রাইন্ডিং অনেক সময় স্পিড থাকে বেশি, এই জন্য মাপ ভুল হয়ে যেতে পারে। তাই মেন কাজগুলো গ্রাইন্ডিং দিয়ে করার পর ফাইল দিয়েও বাকি ফিনিশিংগুলো আনতে হয়। এগুলো ডিজাইন পারপাসে, আর যখন হ্যান্ডেলটা ধরবো তখন এটা গ্রিপের কাজ করবে। আর এই যে বড় রাউন্ড শেপটা দেখতে পাচ্ছেন, এটাও হলো আপনার হাতে গ্রিপ পাওয়ার জন্য। এটা থাকলে নাইফটা আপনার হাত থেকে ছুটে যাবে না। এটা আমি করছি ফার্স্টে গ্রাইন্ডিং দিক দিয়ে, পরে ওই যে স্টোন বিট দিয়ে কাজটা করে নিচ্ছি। এখন করবো শার্পনিংয়ের কাজটা। যে ইটসটা তৈরি করব আমি, এই যে 1/2 ইঞ্চির মতো জায়গা, এটা সব থেকে হলো যে সাবধানে করার কাজ। এটা গ্রাইন্ডিংয়ের হাত ভালো না থাকলে আপনি করতে পারবেন না এইটা, কারণ 19-20 হলে আপনার শেপটাই নষ্ট হয়ে যাবে, পুরো মালটাই বাদ। এই জন্য এটা একটা সবচেয়ে বেশি সময় লাগছে আমার এই পার্টটাতে। এইখানে 2টা সাইড যাতে এক জায়গায় এসে মিলে, ওই জন্য সাবধান থাকতে হয়। আর দেখা গেছে হ্যান্ডেলের সাইডটাতে যাতে কোনো শার্পনেস না আসে, শার্প করার জায়গাটা না আসে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। এই যে এক সাইড করে নিলাম, পরে আবার আরেক সাইড উল্টিয়ে করব। মাথার দিকটা যে জয়েন্টটা, উপরের দিকটা আর এই যে সাইডের দিকটা যে জয়েন্টটা, শার্পের জায়গাটা, এইটাকেও আনতে হবে। অ্যাগেন ফিনিশিংয়ের জন্য এই যে স্যান্ড পেপার নিলাম, এটা ম্যানুয়ালি করতে হবে, এটা তো অনেক সময় লাগে। এটা না করলে আপনার ফিনিশিংটা ঠিকমতো আসবে না। এই যে রাফনেসটা থেকে যাবে 3 মিলি ডিস্কের, যে ওইটা চলে যাবে না, থেকে গেল সেগুলো আমি ম্যানুয়ালি বারবার স্যান্ড পেপার দিয়ে দেখে দেখে 80 নাম্বার স্যান্ড পেপার দিয়ে হাতেই। তো এটা বেয়ারিং এর কোণ ইউজ করার যে কারণটা, বেয়ারিং এর কোণের স্মুথ হয়েছে, স্টিলটা অনেক ভালো, লোহাটা অনেক ভালো, আর এটাতে জংও আসবে না সহজে, কিন্তু ধার উঠবে। এটাতে সুন্দরভাবে টেম্পারিং করলে অনেক সুন্দর টেম্পার থাকে, কারণ বেয়ারিং এর কোণ টেম্পার থাকে, কখনো
বেয়ারিং এর কোণ দেখবেন যে আপনার ফেটে যায় কর্নারটা, ওটা অটোমেটিক লেভেলটা দুই সাইড বেশি থেকে চাপ পড়লে, কিন্তু কখনো আপনার মানে হালকা কিছু মোচড়াবে না বা বাঁকাবে না। রিমুভ করা যায়। এটার জন্য বেয়ারিং এর কোণটা ইউজ এখন করা আবার করব, অনেকদিন ধরে ইচ্ছে ছিল করব। পলিশিং ডিস্কটা লাগাবো। তো এখন এটাকে আমরা এটা হলো বলি ফোম পাথর বলি আমরা এটাকে। এটাও জাস্ট মেটাল ফিনিশিং এর কাজে ব্যবহার করা হয়। এটা দিলে আরো কোনো রাফনেস না থাকে, গ্লেজটা চলে আসবে। এটার উপরে সুন্দর একটা গ্লেজ মিলি ডিস্ক উপরে যে ময়লাগুলো থাকে, রাফনেস নিউটন যেগুলো থাকে, ওগুলো এটা দিয়ে চলে যাবে। তো আমি রাফনেস রাখবো শুধু হ্যান্ডেলের পার্টে, কারণ ওইটা রাফনেস রাখতে হবে, না হলে বরং আরো রাফ করে নিতে হবে যাতে হ্যান্ডেলটা অ্যাটাচ করতে সুবিধা হয়। ওটা যদি গ্লসি থাকে তাহলে কিন্তু আপনার রেজিন আপনার হ্যান্ডেলটাকে ভালো ধরতে পারবে না, ধরবে সাময়িকভাবে, পরে আবার খুলে যেতে পারে। তো এই জন্য আমি জাস্ট যে এরিয়াটা আমার নাইফের শার্প, যেটা আমার দেখা যাবে, ওইটা শুধু আমি রাফ করবো। এই যে এখন এটা লোহা কাঠ, বাসায় একটা লোহা কাঠের টুকরো ছিল, ওটাকে নিয়ে এসে হোল করে লোহা কাঠ যেটাকে বলি, এই যে এটা ওই কাঠটা হ্যান্ডেলে লাগালাম। অনেক দিন টেকসই হয়। আর এটাকে এখন এইটাকেও গ্রাইন্ডিং দিয়ে ফিনিশিং দিতে হবে, ফিনিশিং দিয়ে হবে না, এটা শেপ করা তৈরি হবে। শেপটা তৈরি হয়ে গেলে এই যে শেপটা তৈরি হয়ে গেছে, দুই সাইডে ঢালু, মাঝখানটা একটু উঁচা, আটকাইছি দুই সাইড থেকে। এরকম অবস্থা তৈরি হওয়ার পরে এটা কিন্তু এখন রাউন্ড, এটাকে রেজিন দিয়ে আটকে দিব। যেটা করব এটা রেজিন বলতে এটা অ্যারালাইট বলে। এই আঠাটা আপনারা হার্ডার শপে পাবেন 120 টাকা নিচে। মিক্স করে নেবে। এটা রেজিন আর হার্ডনার দুইটা পার্ট থাকে। পরোটা নিয়েছি, আর এটা দেখা গেছে খুব দ্রুত বারবার ইউজ করা যায়, আটকে যায়, 7-8 ঘন্টার মধ্যে মোটামুটি এটা ন্যাচুরাল হয়ে যায়। সেই জন্য এইটাই নেওয়া। এটা দেখবেন সমান পরিমাণে রেজিনটা আর হার্ডনারটা লাগাবো এবং এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না দুইটা কম্পাউন্ড একসাথে মিশে যায়, ততক্ষণ এটাকে মিক্স করব। এই যে ভালোভাবে মিক্স করতে হবে। এটাকে এখন হ্যান্ডেলে লাগাবো, কাঠের অংশে লাগাবো। আমি কাঠের অংশ আগেই অনেক রাফ করে নিছি। আবার এই যে হ্যান্ডেলের যে অংশটা লোহার, ওইটারও অনেক রাফ করে নিছি। এক্সট্রা কিছু বিট দিলাম ফুলের মতো, অবশ্যই যে ধারালো অংশটা আর এই যে নাটগুলো সব কিছু অংশেই আমি এই যে কম্পাউন্ডটা লাগালাম, রেজিন আর হার্ডনারের যে কম্পাউন্ডটা অ্যারালাইটের, ওটা লাগানোর পরে নাটটা টাইট দিয়ে স্ক্রু দিয়ে আটকালাম। এখন যে গ্যাপগুলো থাকলো, বাকি যে গ্যাপগুলো, ওগুলো ওই যে আবার গোলানো এক্সট্রা রেজিনের অংশটা লাগিয়ে এই যে দুটো ক্লাম্প দিয়ে এটাকে রেখে দেবো 8-10 ঘন্টার জন্য। তো আমি ওভারনাইট রেখে দিয়েছি, সন্ধ্যার দিকে কাজ করছি, মোটামুটি পরের দিন সকালে খুললাম, এরকম অবস্থা চলে আসলো। এটা একদম সলিড হয়ে গেছে। এখন এটাকে একটু কাটা গেল হাতটা, যদিও কভার করে নিছি যাতে স্যান্ড পেপারের দাগগুলো না পড়ে ওই এরিয়াতে। তো ওটা খুলে গিয়ে আমার হাতে একটু লাগলো। সাবধানের সাথে কাজ করবেন আপনারা, এক্সপার্ট না হলে এসব কাজ না করাই ভালো। আমি শখের বসে মাঝে মধ্যে করি, যখন একটু ফ্রি টাইম থাকে এসব প্রজেক্ট হাতে নিয়ে রাখি যাতে বোরিং টাইম না যায়, এই জন্য করি। আর প্রত্যেকটা পদে সবসময় সেফটি গ্লাস অবশ্যই ইউজ করবেন, গ্লাসটা মাস্ট। এই যে এখন বাকি ফিনিশিংটা স্যান্ড পেপার দিয়ে করবো। এটা 120 নাম্বার স্যান্ড পেপার ছিল, এটা লাগানো কমপ্লিটের পর ফিনিশিং আসার পরে এখন আমি যেটা আপনার একদম পাতলা রেজিনটা, রেজিনার হার্ডনারটা, এটা আমি দারাজ থেকে অর্ডার করছি, যদিও প্রাইস অনেক বেশি নিচ্ছে, করার নাই, বিভিন্ন ছোটো ছোটো প্রজেক্টে এগুলো লাগে। এটাও সমান পরিমাণে নিব, কিন্তু এটা ইচ্ছা করলে আপনি আপনার দরকার অনুযায়ী হার্ডনারটা কম বেশি ইউজ করতে পারেন। আমি এখানে হার্ডনারটা কম, নর্মাল হলো 1/3 ইউজ করা, কিন্তু আমি 1:1 ইউজ করেছি, কারণ আমার হার্ডনেসটা বেশি দরকার হয় উপরের লেয়ারে। উপরের লেয়ারে হার্ডনেসটা বেশি থাকলে আমার যে কাঠের যে অংশটা, হ্যান্ডেলটা, এটার গ্লেসি ভাবটা বেশি থাকবে, এটা অনেকটা গ্লাস ফিনিশ একটা লুক আসবে। এই জন্য হার্ডনারের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এইটা বিভিন্ন প্রজেক্টে কোথাও কম ইউজ করা হয়, যেখানে সফটনেসের দরকার সেখানে হার্ডনারটা কম ইউজ করা হয়, আবার কোথাও বেশি ইউজ করা হয়। এটা মোটামুটি 2-3 মিনিট
আপনারা একটা কাঠি অথবা মিক্স পিন করা যে কিছু দিয়ে এলো যে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। দুটো কম্পাউন্ড মিক্স হয়ে ভালোভাবে গেলে মিক্স না হলে কিন্তু কম্পাউন্ডের আমি জাস্ট যে হাত অ্যাক্টিভিটিটা দিয়ে ওটা অ্যাক্টিভ হবে না। এটাকে লাগিয়ে দেব। এটা এরপর জাস্ট বার্নিশের এটা কাজটা আমি করবে, কিন্তু বার্নিশ থেকে দেড় হ্যান্ড ইউজ এটার করতেছি, স্থায়িত্বটা খালি বেশি। হাতেই ধরতেছি, আর কারণ এতে আমার যে ফিনিশিংটা ময়েশ্চার দরকার আমার এই কাঠের ওটার ভিতরে জন্য আমি বেশি মোটা লেয়ার দেবো না। কাঠটার প্রথমে লংজিভিটি অনেক বেড়ে একদম যাবে। মিনিমাল যে পাতলা লেয়ার দেওয়া যায় সর্বনিম্ন ওই আপাতত লেয়ারটা দেবো। এই প্রথম জন্য লেয়ার, এই ওভার জন্য যে আমি জাস্ট হালকা কম্পাউন্ডগুলো করে দিব। ওগুলো আমি এটাতে আর রাখবো না। এটা শুকানোর এই পর জন্য হাত দিয়ে দিতেছি, হাত দিয়ে ভালোভাবে রেখে এসে আবার একটু অ্যাপ্লাই করতেছি যাতে কোনো স্যান্ডিং জায়গা করে খালি না সেকেন্ড থাকে। লেয়ার দিব, ফুল থার্ড লেয়ার দিব। হ্যান্ডেল আস্তে এরিয়াটা আস্তে যাতে দিতে হবে। কভার করে ফেলে এই এই রেজিনগুলো। অবস্থায় দেখা গেছে আমি এই যে 2-3 দিন দেখতেছেন দিব, 2-3 দিন রেখে দেবো যাতে কাঠের যে এইগুলা কম্পাউন্ডটা ম্যাচিং হয়। ফিনিশিংটা, কাঠের যে খেয়াল রাখবেন আর্টগুলো বেশি ওগুলো পরিমাণ এটার কারণে এখন বেশি গ্লেজ পরিমাণ রেখে লাভ নেই। গ্লো হইতেছে। বেশি পরিমাণ লেগে এই থাকলে জন্য হাত দিয়ে বারবার আপনার এটাকে চাপ দিয়ে এটা আফসোস লড়াই তৈরি দিব হবে যাতে আবার। কাঠের যে একদম গ্যাপগুলো স্মুথ তৈরি একটা হয়েছে বিভিন্ন বার্নিশের মতো ঘষাঘষির ফিনিশিং কারণে স্যান্ডউইচ পেপারের জন্য ওই গ্যাপগুলো আগে একটু বেশি একদম পরিমাণ ফুলফিল লাগাবো হয়ে যাবে, যাতে এটা ভরে যাবে। কাঠ এই হাত যতটুকু দিয়ে এভাবে পরিমাণ চাপ দিয়ে যদি আমি রেজিনটা এটাকে লাগাই, টানতে পারে, যে কাঠের যে এটা কিছু গ্যাপগুলো সময় নিয়ে আছে লাগাবো, তাহলে দেখা গেছে কাঠের স্যান্ডিং যে করার নরম ফলে অংশটা যে উপরে গ্যাপগুলো লেয়ারটা তৈরি থাকে হয়েছে ওগুলো ওইটা যাতে বন্ধ পর্যন্ত হয়ে এটা যায়। পুষায় যাবে। এরপর আর আবার টানবেল আপনারা দিয়ে ইচ্ছা কাজ করলে সরিয়ে ফেলবো। আরও বড় কিছু যদি করতে চান, বেশি চাইলে পাশাপাশি একটু হিট স্ট্রেংথ আনতে উঠতে চান, পারেন, তাহলে আপনার গ্লো এটাকে গান চুবাই দিয়ে। রাখতে পারেন রেজিনের ভিতরে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক রেজিন প্রয়োজন। খেয়াল আমি রাখতে হবে সেটা কাঠটা করলাম যাতে না, না আমি পড়ে জাস্ট যায়। হাত দিয়ে এভাবে এতে অ্যাপ্লাই করে কাজটা দিব, শুরুতে হবে আর ফিনিশিংটা আরো একটু বেটার আসবে। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সব অংশে নিব। গ্লো গান দিতে গেলে আবার ওভার রিস্ক যে আছে, রেজিনটা থাকবে অনেক সেটাকে সময় নিচের কাঠ দিকে খুলে নিয়ে যায়। আসবো আর যাতে যখন বেশি নরমাল হয় পরিমাণ না তখন থাকে, আবার তাহলে ছেড়ে আবার দেয়। একটা আমি আর সেই দাগ রিস্ক দাগ নিলাম পড়ে না, থাকবে। স্বাভাবিকভাবে 3-4 বার ই করবো। আমি ওই যে এই ধারালো অংশটাকে কস্টিপ দিয়ে আবার যে আবার একটু কভার রেজিনগুলো করে ওগুলো নিছি যাতে এইখানে উঠাই রেজিনের ফেলতেছি। ইটা না লাগে, তাহলে আবার আমার ওটাকে ওভারগুলো রাখার কোনো আলাদাভাবে আবার দরকার নেই। ফিনিশিং আমি আনতে হবে, পর আবার দেখা গেছে 2-3 দিন পর ফোম আমি পাথর 3-4টা লাগাইতে জাস্ট হবে। লেয়ার তো এই জন্য আমি আগে এটা কভার করে নিছি, আর দিয়েছি কভার করে বাংলাদেশে। নিলে দেখা গেছে কাজ করতে সুবিধা, কারণ ওই সাইডটা আপাতত মোটামুটি ফার্স্ট অনেক লেয়ার শার্প হয়ে গেছে। একদম যদিও আমি ওভার শার্পনিং স্টোন এখন ইউজ করি নাই, কেমিক্যালটা উঠাই ফেলবো। শার্পনিং স্টোন ইউজ করার পরে এটার মানে শার্পনেস অনেক হয়ে যাবে, দেখা গেছে আপনার পশম কাটার মতো অবস্থা চলে আসবে। দেখেন একটা শাইনি ভাব কিন্তু এই জন্য অলরেডি চলে এটাকে আসছে। কভার করে নেওয়া, শুকানোর পরেও ওই সেই সাইডটা যাতে শাইনিটা ভাবটা এইভাবেই যেভাবে থাকে। রাখছি ওইরকমই থাকে। আর যাবে না, এটা একটা এই যে গ্লাস দেখছেন, ফিনিশ বারবার নিতে হবে। এবার দেখাবে। এভাবে বারবার লাগানোর পরে সাথে একটা কাপড় রাখছি যাতে ওভার যে ইটা এই নেক্সটটা রেজিনটা তৈরি করতে আমার ওইখানে অলমোস্ট উঠে টাইম রাখতে লাগছে পারে, মুছে ফেলতে পারে, 10 নতুন দিন। করে যাতে না লাগে বিভিন্ন রেজিন, একদম পাতলা একটা আমার লেয়ার স্টেপ তৈরি হবে। স্টেপের একটা কাজ করছি। ওকে, আর একটা আইডিয়া যখন আসছে তারপর সেটা কভার মানে লেদারের কভার কমপ্লিট। রাত্রে ফ্রি এরপরে ছিলাম, রাতে ফ্রি ছিলাম, বসে বসে একটা হঠাৎ করে ডুয়েল দেখলাম যে জিনিসটা অনেক শার্প হয়ে লেয়ারের গেছে। এটাকে যদি কভার একটু বানাই লেদারের ফেললাম, কভার কারণ না দেখলাম দেই যে নাইফটা অনেক তাহলে ধার। অনেক রিস্ক। লেটস এখন ডেমনস্ট্রেট করে দেখি, চলেন দেখা যাক এটা ধার কেমন। আমি শুকনো এর পেয়ারা জন্য ট্রাই গাছ করলাম এই যে কাইটা রাখছে, পুরোপুরি শুকনো না, আপনার ভিজেই আছে। দেখেন অনেক শার্প। পেয়ারা এখনো গাছের কিন্তু ডাল আমি অলমোস্ট কাঁচা, স্যান্ডিং যে কিন্তু দেখেন স্টোনগুলো আছে, মানে শার্পনিং যে স্টোনগুলো আছে 2-3টা ওগুলো দিয়ে কিন্তু কুপে এখনো পুরো ডালটা শার্প মোমের করিনি। মতো কেটে যাচ্ছিল। তাও দুই যদিও আমার কোপে এম ঠিক ছিল না, কাইটা যেতেছে। নাহলে আরো আগে আমার হয়ে এম যেত। ঠিক থাকলে এক So কোপে আমার মনে thanks হয় for যে watching my video. কাইটা যেত। সো থ্যাঙ্কস See ফর you again. ওয়াচিং, আল্লাহ হাফেজ।